হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দিয়া ইনস্টিটিউট ফর কম্পিটিটিভ এক্সামিনেশন। আমি সব্যসাচী স্যার চলে এসেছি তোমাদের জন্য এসএলএসটি সাবজেক্টের ক্লাস পলিটিক্যাল সায়েন্স নিয়ে। চলো স্টার্ট করি। আজকে আমাদের নতুন একটি টপিক। আমরা দেখেছি ইন্টারন্যাশনাল রিলেশনের যে টপিকগুলো রয়েছে এটা স্টুডেন্টদের সব থেকে টাফ লাগে এবং সেই টপিকটা নিয়ে ডিসকাশন করবো। অলরেডি তোমাদের ইন্টারন্যাশনাল রিলেশনের উপর দুটো ক্লাস হয়েছে, আজকে আমরা তৃতীয় ক্লাস, যার মধ্যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, অর্থাৎ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন হচ্ছে তোমাদের সিলেবাস ওয়াইজ লাস্ট পোর্শন। তো সেখানে দুটো পার্টে আমরা পড়বো। একটা পার্টের মধ্যে আমাদের রয়েছে কি করে ইউনাইটেড নেশন ফর্মেশন হলো, অ্যান্ড দেন তারপরে কি করে আমাদের বিভিন্ন উইংস গুলো কিভাবে কাজ করে, সেটা জেনারেল অ্যাসেম্বলি থেকে শুরু করে সিকিউরিটি কাউন্সিল, এই বিষয়গুলো পুরোটা আমরা দেখবো। তো কি কি দেখবো একবার একজনকে বলে দিই। আজকের এই পর্বে আমরা দেখবো প্রথমত অরিজিন অফ দি ইউনাইটেড নেশনস, অর্থাৎ ইউনাইটেড নেশন কি করে ফর্মেশন করলো। এটা আমরা ওয়ার্ল্ড ওয়ার টু এর পরবর্তীকালের সময়কালটা ভালো করে পড়বো। এটার জন্য খুব ভালো করে কিন্তু ক্লাস 11-12 এর বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে, সেটাও তোমরা দেখতে পারো একবার। আর সেই সঙ্গে লিগ অফ নেশনস কি করে, লিগ অফ নেশনের উত্তরসূরি হিসেবে কি করে ইউনাইটেড নেশন এলো, লিগ অফ নেশন কোথায় সমস্যা ছিল লিগ অফ নেশনের, সেটা একটুখানি জানবো। সেই সঙ্গে আমরা কম্পোজিশন দেখবো, আমাদের টোটাল ইউনাইটেড নেশনস এর যে কম্পোজিশন, যার মধ্যে ভেরিয়াস টাইপস অফ উইংস গুলো রয়েছে, সেই উইংস গুলোর মধ্যে আমরা স্পেশালি ফোকাস করে থাকবো জেনারেল অ্যাসেম্বলি এবং জেনারেল অ্যাসেম্বলির সঙ্গে তার মেম্বারদের বিষয়পত্র, কিভাবে তাদের ডিসিশন মেকিং হয়, কখন তাদের মিটিং হয়, এবং সেই সঙ্গে সিকিউরিটি কাউন্সিলের বিষয়। সিকিউরিটি কাউন্সিলের যে ডিফারেন্ট বিভিন্ন মেম্বার রয়েছে, সেই মেম্বারদের পাওয়ার পত্র নিয়ে ডিসকাশন করব। এবং তারপরে আমরা সেক্রেটারিয়েট অ্যান্ড সেক্রেটারি জেনারেল, ইউনাইটেড নেশনস এর সেক্রেটারিয়েট অর্থাৎ সচিবালয়, এবং সেই সঙ্গে ইউনাইটেড নেশনস এর সচিব যিনি, তার সম্পর্কে আমরা জানবো। এবং সেখানে তার কি ক্ষমতা রয়েছে, কি পাওয়ার রয়েছে, কি ভূমিকা তার রয়েছে আমাদের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে, সেটা আমরা জানবো। সো এই হচ্ছে টোটাল আমাদের গ্রুপ সি এর এই কয়েকটা টপিক। এটা আর একদিন একটা ক্লাস করলে কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তার মানে এটা গ্রুপ সি কিন্তু কমপ্লিট, সব থেকে ছোট পোর্শন এটাই। আর তারপরে আমরা বাকি পোর্শন তো যেরকম করে আমরা অন্যান্য ক্লাসগুলো করছি সেভাবে কন্টিনিউ করবো। চলে আসবো নেক্সট। প্রথমেই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন সম্পর্কে আমরা জানবো। দেখো, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আমরা তাকেই বলবো যে অর্গানাইজেশনটা কোনো একটা কান্ট্রির গণ্ডির মধ্যে থাকবে না, সে বিভিন্ন কান্ট্রির সঙ্গে কানেক্টেড হয়ে থাকবে। তার মানে আমরা বলতে পারি মাল্টি প্লুরাল একটা নেশন গুলো দিয়ে তৈরি হয় একটা বডি। এখন এরকম হঠাৎ প্রয়োজন কেন হলো? আমরা তো এর আগে যখন ইউনাইটেড নেশন ফর্মেশন হয়নি বা লিগ অফ নেশন ফর্মেশন হয়নি, তখন তো কোনো আন্তর্জাতিক কোন এরকম সংস্থা ছিল না। তাহলে কি গোটা বিশ্বের রাষ্ট্রগুলো নিজেদের কাজকর্ম করতে পারতো না? নিশ্চয়ই করতে পারতো। তাহলে কেন হঠাৎ করে এই নিডসটা হলো? দেখো, এই নিডস হওয়ার পিছনে প্রধানতম কারণ হলো ইউনাইটেড নেশনস হচ্ছে, ইউনাইটেড নেশনস এর গুরুত্বটাকে যদি আমরা দেখি বা ইউনাইটেড নেশনস এর ভূমিকাটাকে যদি আমরা দেখি, সেটাকে আমরা যদি কম্পেয়ার করি তার ঠিক প্রিভিয়াস কন্ডিশনের সঙ্গে, তাহলে আমরা বুঝতে পারবো কেন ইউনাইটেড নেশনস এর মতো আন্তর্জাতিক সংগঠনের প্রয়োজন হলো। দেখো, আগে কিন্তু রাষ্ট্রগুলো ম্যাক্সিমামই ছিল আইসোলেটেড, অর্থাৎ কোন একটা রাষ্ট্র, এ নামে একটা রাষ্ট্র, সে তার যাবতীয় নিডস নিজে নিজে পূরণ করে নিত। যেটা ছিল না সেটা সে ট্রাই করতো বাইরে থেকে নিয়ে আসার, যদি না থাকতো কিছু করার নেই, তার সেই বিষয়টা ল্যাগ থেকে যেত। একটা উদাহরণ দিচ্ছি, ভারতবর্ষে কি খুব প্রযুক্তিগতভাবে আগে উন্নত ছিল না? যেমন একটা খুব সিম্পল একটা আমরা উদাহরণ, আমাদের ভারতবর্ষে একটা সময় রাজারা সব কি করতো, তরোয়াল নিয়ে মারামারি করতো। তারা ঘোড়া সওয়ার করে তরোয়াল নিয়ে মারামারি করতো, তরোয়াল, বল্লম, এই ধরনের বিষয়। কোনো বন্দুকের ব্যবহার তারা জানতো না। আমাদের ভারতবর্ষে একমাত্র আমরা দেখবো যে মারাঠারা, তারা সব প্রথম কামান ব্যবহার করা শেখে। তাহলে কোথাও কামানের মতো প্রযুক্তি ব্যবহার হতো না। মানে প্রযুক্তিগতভাবে আমাদের ভারতবর্ষে টেরিটরি পিছিয়ে ছিল, ফলে বন্দুক ছিল না। বন্ধুর ল্যাকের কারণে অন্যান্য ইকুইপমেন্ট নিয়ে কিন্তু যুদ্ধ হতো। ঠিক একই রকম ভাবে যেটা ছিল না সেটার মতোই আরো অনেক কিছু যেটা আমাদের প্রযুক্তিগতভাবে ল্যাক ছিল, এরকম ভাবে তখন কিন্তু আইসোলেটেড ছিল। এরকম নয় যে অন্য দেশে আছে, চলো আমরা গিয়ে নিয়ে আসবো, এরকম কনসেপ্ট ছিল না, যেটা আজকের দিনে রয়েছে। আজকে আমাদের এখানে একটা পার্সোনাল কোনো একটা মিসাইলের মনে হচ্ছে যে পার্শ্ববর্তী নেবার কান্ট্রি তার এই মিসাইলটা রয়েছে, আমাদের নেই, তো আমরা কি করব, যে কান্ট্রি রয়েছে সেই কান্ট্রির কাছ থেকে আমরা কি করছি, সেটাকে কিনে নিচ্ছি। তখন কিন্তু এই কনসেপ্টটা ছিল না। এখন এই এ কান্ট্রি তাহলে বি কান্ট্রির সঙ্গে রিলেশন, খুব সামান্যতম রিলেশন হতো, মারাত্মক রকমের যে বাণিজ্য হতো এরকম নয়, খুব স্বল্প হয়তো বাণিজ্য হতো। আর এখন সেটা দেখতে পাই আমরা বিলিয়ন ট্রিলিয়ন ডলারে গিয়ে থেকেছে একটা কান্ট্রির সঙ্গে, কয়েকশো বিলিয়ন, কয়েকশো ট্রিলিয়নের বাণিজ্যের কন্ডিশনে তৈরি হয়েছে। অর্থাৎ দুটো রাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক পরিমাণ এতটাই বেড়েছে। তাহলে সেই সময় কিন্তু এগুলো ছিল না। তাহলে এইগুলো যখন ছিল না, তখন প্রত্যেকটা কান্ট্রি আভ্যন্তরীণ বিষয়, সেখানে তো আন্তর্জাতিক কোনো সংগঠনের প্রয়োজন নেই।
ফলে এদের না কোনো আন্তর্জাতিক সংগঠনের প্রয়োজন ছিল, না তখন কোনো এরকম রিকোয়ারমেন্ট তৈরি হয়েছিল। সেই রিকোয়ারমেন্ট তৈরি হওয়ার বাসনাটা কবে থেকে এলো? যখন আমরা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হতে দেখলাম 1914 থেকে 1918, এই যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারটা হলো, আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্রগুলো বুঝতে পারলো যে আমাদের এইভাবে আইসোলেটেড করে থাকলে হবে না। আইসোলেটেড করে থাকলে দুরকম হয়, একটা হচ্ছে পারস্পরিক সন্দেহ তৈরি হয়, এ চুপ করে আছে, আমার উপর কখনো আক্রমণ করে দেবে না তো। আর যদি এরকম হয় যে পজিটিভ, হয়তো সে পজিটিভ আছে কিন্তু অন্য পক্ষ ভুল বুঝে, কারণ তার সঙ্গে কোনো বার্তালাপ নেই, ফলে বুঝছে না যে সে অ্যাকচুয়ালি তার শত্রু নয়, বা সে নিউট্রাল, এরকম হতে পারে সে শত্রু নয়, বন্ধু নয়, নিউট্রাল। তাহলে এগুলো বুঝবে কি করে? এর জন্য আমাদের দরকার কিছু আলোচনা, কিছু পারস্পরিক সম্পর্কের, এবং সেই আন্তর্জাতিক সম্পর্কের যে বলতে পারো সূচনা, সেটা মোটামুটি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পর থেকে, এবং সেই সময় কিন্তু লিগ অফ নেশনের যে নিড সেটা তৈরি হলো, এবং লিগ অফ নেশন ফর্মেশন করার পরে আন্তর্জাতিক বিশ্বে রাষ্ট্রের বিভিন্ন রাষ্ট্র তারা বুঝতে এটা রিয়েলাইজ করলো যে হ্যাঁ, এরকম একটা অর্গানাইজেশন দরকার ছিল, যা পূরণ হয়ে গেছে, আমাদের আর তাহলে বিশ্বযুদ্ধের মতো কোনো ঘটনা ঘটবে না, রাষ্ট্রগুলো কোনো ঝামেলা বাঁধলে এই লিগ অফ নেশন সেটা বুঝে নেবে, এই ভেবে সবাই কিন্তু খুব রিল্যাক্স ছিল। কিন্তু সেই রিল্যাক্সেশনের ঘাটতি দেখা দিল কখন? 1939-এ, যখন আমরা দেখবো সেপ্টেম্বর 1 প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে সূচনা সেটা যে ঘটে গেল, সঙ্গে সঙ্গে মানুষের বা রাষ্ট্রগুলোর মনে যে বদ্ধমূল একটা ভুল ধারণা তৈরি হয়েছিল, সেই ভুল ধারণা কিন্তু ভেঙে যাচ্ছে, এবং তারা কিন্তু বুঝতে পারছে যে এটা দিস ইজ নট দ্য গুড ওয়ে। আমাদের 1939-এর সেপ্টেম্বর থেকেই লিগ অফ নেশন যে ব্যর্থ সেটা প্রমাণিত হয়ে গেল, আর সেই সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক ক্ষেত্রে আরো একটা বেটার কোনো সংগঠনের প্রয়োজন, সেটা কিন্তু রিকোয়ারমেন্ট তৈরি হলো। তার মানে এই রিকোয়ারমেন্টটা আসলে পারস্পরিক বা পারিপার্শ্বিক যে অবস্থা, সেই অবস্থার বেসিস এটা কিন্তু পরিবর্তন হচ্ছে। পারিপার্শ্বিক যে অবস্থার পরিবর্তন, সেই নিড তৈরি করছে, যেখানে আন্তর্জাতিক সংগঠনের মতো অর্গানাইজেশনের দরকার রয়েছে। সো আমরা চলে আসবো এর পরেই, এই অর্গানাইজেশনগুলোর মধ্যে অন্যতম অর্গানাইজেশন হচ্ছে ইউনাইটেড নেশনস। এর পরেই সেটা তৈরি হচ্ছে 1939 থেকে 1945 পর্যন্ত সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার চলে, আর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের এন্ড হতেই কিন্তু, এন্ড হওয়ার সময় থেকেই কিন্তু, যদিও তার আগে থেকেই উদ্যোগ নেওয়া হয়েছিল যে একটা এরকম অর্গানাইজেশন লিগ অফ নেশনের থেকে বেটার কোন অর্গানাইজেশন তৈরি করার উদ্যোগ নেওয়া, এবং সেখানে কিন্তু এই উদ্যোগের ক্ষেত্রে একটু অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইউএসএ, যে কিনা এতদিন অব্দি সেইভাবে কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে জায়গা করতে পারেনি, বা বলতে পারো করেনি, সে তার নিজের আভ্যন্তরীণ ডেভেলপমেন্টের উপরেই ফোকাস ছিল। এখন কিন্তু ইউএসএ, ইউকে, এই দুটো কান্ট্রি মেনলি উদ্যোগ নিচ্ছে যে কিভাবে লিগ অফ নেশনের জায়গায় একটা অন্য আন্তর্জাতিক সংগঠন নিয়ে আসা যায়, এবং এখানে বলতে পারো এই দুটো কান্ট্রির একদম পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে আমাদের গোটা বিশ্বে ইউনাইটেড নেশন ফর্মেশন করছে 1945-এ গিয়ে। তাহলে এই ফর্মেশনের ব্যাকগ্রাউন্ডটা একটু দেখতে হবে, কিভাবে ওয়ান বাই ওয়ান স্টেপ ওয়াইজ এটা হলো। এই ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো করে ক্লাস 11-এর বইয়ে সুন্দর করে দেওয়া আছে, ক্লাস 12-এর বই অ্যাকচুয়ালি এখন ডাব্লিউবি বোর্ড হলে ক্লাস 12-এর বই সুন্দর করে দেওয়া আছে, তো সেটা একটু দেখে নিও। ওটার মধ্যে স্টেপ বাই স্টেপ প্রচুর হিস্টোরিক্যাল ইনফরমেশন, তো এইগুলো পুরো ডিটু যেখান থেকে কোশ্চেন দিয়ে দিতে পারে, তো যত খুঁটিয়ে তোমরা পড়বে তত কিন্তু তোমাদের হেল্প হবে। আমি মেইনলি যেগুলো ফোকাস করার জায়গা সেগুলোকে একটু ইন্ডিকেট করে দিচ্ছি। সো এখানে ওটাই বলা হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে অর্থাৎ 1939 থেকে 45 পর্যন্ত ধ্বংসযজ্ঞের পরে বিশ্ব নেতারা অনুভব করেন যে একটি আন্তর্জাতিক সংস্থার প্রয়োজন, যা শান্তি রক্ষা এবং ভবিষ্যতে যুদ্ধের যে অভিশাপ তার থেকে আমাদেরকে রক্ষা করবে। এবং প্রথম বিশ্বযুদ্ধের পরে গঠিত লিগ অফ নেশন ব্যর্থ হওয়ার কারণেই দেখলাম আমরা একটি আরো শক্তিশালী সংগঠন, অর্থাৎ এবার যে সংগঠন তৈরি করা হবে সেটা কিন্তু এত দুর্বল সংগঠন হবে না, অনেক পাওয়ারফুল হবে। এখন এই দুর্বল হওয়ার পেছনে কারণটা কি ছিল? এখানে অন্যতম কারণ হিসেবে দেখানো হয় ইউএস এর মতো একটি পাওয়ারফুল কান্ট্রি লিগ অফ নেশনের সদস্যপদ লাভ করেনি, নেয়নি সে লিগ অফ নেশনের সদস্যপদ। যেহেতু সে লিগ অফ নেশনের সদস্যপদ নেয়নি, তখন ইউএস এর মতো আরো অনেক পাওয়ারফুল কান্ট্রি যারা কিন্তু সেই সময় লিগ অফ নেশনের মেম্বারশিপ নেয়নি। দ্বিতীয় আরেকটি বড় কারণ, সেই সময় ওয়েস্টার্ন কান্ট্রিগুলো, আমাদের যত আফ্রো এশিয়ান কান্ট্রিগুলো রয়েছে, লাতিন আমেরিকান কান্ট্রিগুলো রয়েছে, সেগুলোর উপর কলোনিয়াল রুলিং করে রেখেছিল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় বা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরবর্তীকালে। ফলে সেই কান্ট্রিগুলোর স্বাধিকার ছিল না বা নিজস্ব সার্বভৌমিকতা ছিল না যে তারা গিয়ে লিগ অফ নেশনের মেম্বারশিপ নেবে। ফলে সেটাও একটা বিশাল সংখ্যক
একটা দেশ যেটা কিনা এই লিগ অফ নেশনের পুরোপুরি বাইরে ছিল। এখন আন্তর্জাতিক সংগঠন একটা তৈরি করছো, সেখানে তুমি 50% কম রাষ্ট্র নিয়ে তুমি সেটাকে কতদিন আর কন্টিনিউ করতে পারো? বাকি 50% বেশি তারা তো শুনবে না। লিগ অফ নেশন যে সিদ্ধান্তগুলো নিচ্ছে সেগুলো কেউ শুনছে না। এবং সব থেকে বড় কথা, আন্তর্জাতিক আইনের সব থেকে বড় খামতি হচ্ছে এই আইন মানার জন্য কোনো ভয় নেই। এখান থেকে এটা ভঙ্গ করলে শাস্তি পাওয়ার কোনো ভয় নেই। এবং সব থেকে বড় কথা, এই আইনকে পুরোপুরি রাষ্ট্রগুলো নিজের ইচ্ছায়, স্ব ইচ্ছায় এগুলোকে মেনটেন করে। ফলে এগুলো রাষ্ট্রগুলোর ব্যক্তিগত বিষয় যে তারা এটাকে গ্রহণ করবে না করবে না। এবং এখানেই আমরা দেখবো যে লিগ অফ নেশন কিন্তু পুরো পিছিয়ে যায়। লিগ অফ নেশন পুরো ব্যাকডেটেড একটা বডিতে পরিণত হয়। সেখান থেকে আমরা কিন্তু শিক্ষা নিয়ে আমরা কিন্তু নতুন একটি অর্গানাইজেশন তৈরি করি। ঠিক যেমন আমাদের ব্যক্তিগত স্তরেও আমরা ব্যক্তিগতভাবে কোনো জায়গায় যদি কোনোভাবে কোনো ভুল করে থাকি, তাহলে সেই ভুল করাতে আমরা কি থেমে যাবো? না, একদমই নয়। আমরা সেই ভুল করা থেকে শিক্ষা নেবো এবং শিক্ষা নিয়ে আমরা এগিয়ে যাবো তারপরের স্টেপে কি আছে সেটা দেখার জন্য। ঠিক এখানেও কিন্তু সেই একই ঘটনা ঘটে। ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন ফর্মেশন করার জন্য ইউনাইটেড নেশন চার্টার ডিক্লেয়ার করা হয় 1945-এ। আমরা দেখবো এপ্রিল থেকে জুন মাসে একটি কনফারেন্স হয়, সান ফ্রান্সিসকো কনফারেন্স, যেখানে ইউনাইটেড নেশন কিভাবে চলবে তার যাবতীয় নিয়ম কানুন লেখা হয়। এই চার্টার মানে হচ্ছে ইউনাইটেড নেশনস এর নিয়ম কানুন। আমাদের যেমন দেশের সংবিধান, তেমন ইউনাইটেড নেশনস এর সংবিধান বলতে ইউএন চার্টার বা ইউনাইটেড নেশনস এর সনদ। এই সনদের মধ্যে কিন্তু কি করে ইউনাইটেড নেশনস কাজ করবে, কি কি উইংস থাকবে তার, এই সব কিছু লেখা ছিল। এবং এই চার্টার অনুযায়ী আমরা দেখবো ইউনাইটেড নেশনস কে এস্টাবলিশ করা হচ্ছে 24 অক্টোবর 1945। এই 24 অক্টোবর 51টি রাষ্ট্র মিলে ইউনাইটেড নেশন ফর্মেশন করছে। যদি 50টা স্টেট ছিল, পরবর্তীকালে আরো একটি রাষ্ট্র যুক্ত হয় এবং ধরে নেওয়া হয় তাকেও প্রাতিষ্ঠানিক রাষ্ট্র হিসাবে। এবং 24 অক্টোবর ডেটটাকে কিন্তু আমরা ইউএন ডে হিসেবে সেলিব্রেট করি। তাদের কোশ্চেন দেয় যে কোন ডেটটিকে আমরা জাতিসংঘ দিবস হিসাবে পালন করি। সো ইউএন ডে হচ্ছে 24 এপ্রিল। এভরি ইয়ার 24 এপ্রিলে কিন্তু 24 অক্টোবরে কিন্তু ইউনাইটেড নেশন ডে সেলিব্রেট করা হয়। তো সেটা এখানে বলা আছে যে when the charter was ratified by the required number of countries including the 5 permanent members of the Security Council. 5 permanent member মানে তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের সিকিউরিটি কাউন্সিল বলে একটি অর্গানাইজেশন রয়েছে, অনেকগুলো উইংস রয়েছে ইউনাইটেড নেশনসের। তার মধ্যে অন্যতম একটি উইংস হচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এই নিরাপত্তা পরিষদে টোটাল যে সদস্য সংখ্যা রয়েছে বর্তমানে 15, তার মধ্যে 5 জন রয়েছেন স্থায়ী সদস্য। আর এই 5 জন স্থায়ী সদস্য তারা কিন্তু বিশেষ ক্ষমতা ভোগ করে। ফলে সেটা এখানে বলা হচ্ছে ইনক্লুডিং দি 5 পার্মানেন্ট মেম্বার্স। তাহলে এইভাবে 1945 সালের 24 অক্টোবর জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়, যেখানে 5 জন স্থায়ী সদস্য সহ প্রত্যেকটি রাষ্ট্র তারা কিন্তু এতে সাইন করে। এই 5টা সদস্য কারা কারা একটু লিখে নিই আমরা। প্রথমত ইউএসএ অবশ্যই, দ্বিতীয়ত হচ্ছে ইউকে, তৃতীয়ত হচ্ছে সেই সময় ফরমোজা চীন ছিল। সো ফরমোজা চীনকে আমরা উল্লেখ করব। ফরমোজা চীন, সেই সময় ফরমোজা চীন ছাড়াও আর কে ছিল? ইউএসএসআর, রাশিয়া নয়, তখন ইউএসএসআর বা ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক ছিল না, আর ছিল ফ্রান্স। তাহলে এই 5টি রাষ্ট্র হচ্ছে বিগ 5 বা P5 নামে ইন্ডিকেটেড হয়। এদেরকে আমরা পার্মানেন্ট 5 বা বিগ 5 বা B5 এগুলো বলে উল্লেখ করতে পারি। চলো তোমরা এগুলো কোশ্চেন নিতে পারে, কিন্তু B5, বিগ 5, B5 এগুলো সব দিয়ে কোশ্চেন নিতে পারে। So the founding members, initially 51 countries become founding members. তো 51টি রাষ্ট্র নিয়ে আমি বললাম তৈরি হয়েছিল। বর্তমানে এই 2024 সাল পর্যন্ত, লাস্ট ইয়ার পর্যন্ত এর মেম্বার 193, এখনো 2025 অব্দিও 193। ওকে, তাহলে ইউনাইটেড নেশনস এর টোটাল নাম্বার অফ মেম্বার্স হচ্ছে 193। এখানে লক্ষণীয় উল্লেখনীয় বিষয় দুটো আরো কান্ট্রি রয়েছে। একটা হচ্ছে প্যালেস্টাইন, হোলি সি। এই দুটো কান্ট্রি হচ্ছে অবজারভার কান্ট্রি। ওকে, ইউনাইটেড নেশনস এর অবজারভার কান্ট্রি হিসাবে এরা এক্সিস্ট করছে। সো এই মুহূর্তে কিন্তু এরা ফুল ফ্লেজ মেম্বারশিপ পায়নি। তাহলে দুটো এরকম আরো মেম্বার রয়েছে যারা কিনা অবজারভার। হোলি সি হচ্ছে অ্যাকচুয়ালি ভ্যাটিকান সিটি। ওকে, সো এই হচ্ছে আমাদের টোটাল আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ইউনাইটেড নেশনস এর ফর্মেশন, তার নাম্বার অফ মেম্বার্স এর বিষয়। চলো আমরা নেক্সট পোর্শনে। তাহলে পারপাস কি, ইউনাইটেড নেশনস এর প্রধান উদ্দেশ্য কি? অনেকগুলো গুরুত্বপূর্ণ উদ্দেশ্য রয়েছে, যার মধ্যে প্রথম উদ্দেশ্য হচ্ছে টু মেনটেন
ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি, আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। এটা তৈরি হয়েছে সেজন্য যাতে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের মতো আর কোন থার্ড ওয়ার্ল্ড ওয়ার না হয়। এবং আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখবো অবশ্যই 1945 এর শেষ হলো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, আজকে 2025 সাল, তাহলে এই যে সুদীর্ঘ প্রায় 70 বছর অতিক্রান্ত, আর কিন্তু কোনো তৃতীয় বিশ্বযুদ্ধ হয়নি, তাই তো? 70 বছর তো 45 থেকে 2005, 45 থেকে 95, 50, 60, 87, 80 ইয়ার্স, 80 বছর হয়ে গেল, এখনো কিন্তু কোনো তৃতীয় বিশ্বযুদ্ধের মতো কন্ডিশন তৈরি হয়নি। তো অবশ্যই সেটা তার সাফল্যের দিক বলবো আমরা। 80 বছর ধরে তৃতীয় বিশ্বযুদ্ধ হতে দেয়নি, তো অবশ্যই এটা একটা মানে কখনোই আর হতে দেবে না, এটাই হচ্ছে তার উদাহরণ। নেক্সট হচ্ছে টু ডেভেলপ ফ্রেন্ডলি রিলেশনস অ্যামং দ্য নেশনস। বিভিন্ন রাষ্ট্র রয়েছে, গোটা বিশ্বে প্রায় 210-এর বেশি কান্ট্রি রয়েছে। এই 210টার বেশি যে কান্ট্রি, তাদের মধ্যে রিলেশন রাখা, তাদের মধ্যে ভালো শান্তিপূর্ণ একটা সহাবস্থান যাকে আমরা বলি, সেই শান্তিপূর্ণ সহাবস্থান বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা, এটা কিন্তু ইউনাইটেড নেশনসেরই দায়িত্বের মধ্যে পড়ে। রাষ্ট্রগুলোর মধ্যে সমস্ত রকমের যে বিরোধ, সেগুলোকে যেন খুব শান্তিপূর্ণ উপায়ে আলোচনার মধ্য দিয়ে সেটাকে মেটানো যায়। নেক্সট টু অ্যাচিভ ইন্টারন্যাশনাল কোঅপারেশন ইন সলভিং গ্লোবাল প্রবলেমস। গ্লোবাল প্রবলেমস অনেক আছে, গ্লোবাল প্রবলেমস প্রচুর আছে। এখন যদি আমরা বলি খুব ক্রিটিক্যাল, যেটা এটা সলভ হবে না, মানে সলভ হওয়া খুব সহজ নয়, এটা হচ্ছে এনভায়রনমেন্ট, ঠিক আছে? পরিবেশ রক্ষা, পরিবেশের পুরো ত্যাস ন্যাস হয়ে যাচ্ছে, তো সেটাকে প্রোটেক্ট করা। সন্ত্রাসবাদ অত্যন্ত একটা ক্রনিক রোগের মতো তৈরি হয়েছে, প্রত্যেকটা দেশে সন্ত্রাসবাদের থাবা পড়ে গেছে। সন্ত্রাসবাদ, পরিবেশ রক্ষা, সন্ত্রাসবাদ রয়েছে। দারিদ্র, অবশ্যই দারিদ্র, গোটা বিশ্ব জুড়ে যে দারিদ্রের কন্ডিশন রয়েছে। শিশু মৃত্যু ও পুষ্টি, রয়েছে প্রাকৃতিক দুর্যোগ, রয়েছে মহামারী। এই সব বিষয়গুলোতে কিন্তু আমরা দেখবো যে ইউনাইটেড নেশনস কিন্তু সবসময় এইগুলোকে যতটা সম্ভব এগুলোকে রিজলভ করতে চায়, বা এগুলোকে না থাকুক সেটা চায়। এবং পরিবেশ রক্ষা করা তার অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বের মধ্যে পড়ে। এগুলোর মধ্যে কিছু আছে যেগুলো নেগেটিভ অ্যাক্টিভিটি তাকে করতে হয়, সন্ত্রাসবাদ দমন করতে হয়, দারিদ্র দমন করতে হয়, শিশু মৃত্যু বন্ধ করতে হয়, অন্যদিকে আবার পরিবেশ রক্ষা করতে হয়, বা প্রাকৃতিক দুর্যোগের কন্ডিশনকে ঠিক করতে হয়, বা মহামারীর মতো কন্ডিশন তৈরি হলে সেটাকে ম্যানেজ করতে হয়, কি করে হ্যান্ডেল করবে সেই বিষয়ে তাকে আইডিয়া দিতে হয়। এভাবেই কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ইউনাইটেড নেশন গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছে। চতুর্থ যে বিষয়টাকে আমরা পারপাস হিসেবে উল্লেখ করবো তা হচ্ছে প্রমোট রেসপেক্ট ফর হিউম্যান রাইটস। গোটা ওয়ার্ল্ড জুড়ে মানবাধিকার রক্ষা করার গুরু দায়িত্ব তার হাতে রয়েছে। সো হিউম্যান রাইটস কে প্রোটেক্ট করা সংক্রান্ত বিষয়ে 1948-এ একটি গুরুত্বপূর্ণ মানবাধিকার সংক্রান্ত চার্টারও ডিক্লেয়ার করা হয়, যে চার্টার আজকের দিনে গোটা বিশ্বের প্রায় 50+ কান্ট্রি ওই চার্টারকে ফলো করে তাদের দেশের মৌলিক অধিকার হিসেবে সেটাকে মান্যতা দিয়েছে, ভারতবর্ষ তার মধ্যে অন্যতম। এবং এছাড়াও ফান্ডামেন্টাল ফ্রিডমস, অর্থাৎ গোটা বিশ্বের রাষ্ট্রের মানুষগুলোর ফান্ডামেন্টাল ফ্রিডমকেও রক্ষা করার তার দায়িত্ব, অর্থাৎ মৌলিক যে অধিকার বা মৌলিক যে স্বাধীনতা, সেই মৌলিক স্বাধীনতার বিষয়কেও এখানে প্রোটেক্ট করার কথা বলা হয়। ফ্রিডমের কনসেপ্ট আগেই বলেছি তোমাদের, লিবার্টি আর ফ্রিডমের মধ্যে ফারাক। যে ফ্রিডম হচ্ছে বাই ডিফল্ট, জন্মে জন্মে আমরা এনজয় করি, লিবার্টি হচ্ছে আইনি স্বীকৃতির ভিত্তিতে আমরা লাভ করি। সো এটা সেই ফ্রিডমের কথা বলছে যা বাই ডিফল্ট আমরা এনজয় করি, লাইক অ্যানিমাল ফ্রিডম। ওকে, সো অ্যানিমাল ফ্রিডম কেউ আইন বানানোর দরকার নেই, বাই ডিফল্ট এনজয় করবে, তারা বাই ডিফল্ট এনজয় করবে। তো সেটা এখানে বলা হয়েছে। সো ফান্ডামেন্টাল ফ্রিডমস থেকে শুরু করে আমাদের প্রত্যেকটি যে আন্তর্জাতিক যে বিষয়গুলো রয়েছে, প্রত্যেকটা বিষয়কে লক্ষ্য রাখা এবং সেগুলোকে প্রোটেক্ট করাই হচ্ছে ইউনাইটেড নেশনস এর প্রধান দায়িত্ব। লিগ অফ নেশন সম্পর্কে একটুখানি আমাদের জেনে নিতে হবে, কারণ আমাদের সিলেবাসে রয়েছে লিগ অফ নেশন থেকে কি করে তার পরবর্তী উত্তরসূরি হিসেবে আমাদের ইউনাইটেড নেশন ফর্মেশন হচ্ছে। তো সেটা এখানে বলা হয়েছে। দেখো, লিগ অফ নেশন এটা হচ্ছে 1920-তে ফর্মেশন হয়। 1920-তে কেন? কারণ 1920 আগেই হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার 1 শেষ হয়ে যাচ্ছে, আর তারপরেই নিডস হচ্ছে এরকম একটা অর্গানাইজেশন তৈরি করা, এবং সেখানে ট্রিটি অফ ভার্সাইলস এর চুক্তির থ্রু দিয়ে এই
চুক্তির থ্রু দিয়ে কিন্তু লিগ অফ নেশন ফর্মেশন হয়। তো এটা দিয়ে কোশ্চেন দিতেই পারে যে কোন চুক্তির প্রেক্ষিতে লিগ অফ নেশন ফর্মেশন করে বা কত সালে করে। তো 1920 করে এবং ভার্সাইলের যে সন্ধি, সেই ভার্সাইলের সন্ধির প্রেক্ষিতে কিন্তু লিগ অফ নেশন ফর্মেশন করে। ইট ফেল টু প্রিভেন্ট অ্যাগ্রেশন। অবশ্যই আমি বলবো যে একটু আগেই বলছিলাম যেটা, যে অ্যাক্সিস পাওয়ারের যে অ্যাগ্রেসিভ নেচার, সেই নেচারকে বন্ধ করার যে উদ্যোগ সেটা কিন্তু ব্যর্থ হয় এবং আমরা ওয়ার্ল্ড ওয়ার 2 এর মতো ঘটনা ঘটতে দেখবো। এবং সেখানে প্রথম এমন কোন বিশ্বযুদ্ধ হচ্ছে যেখানে পারমাণবিক বোমার মতো অস্ত্রকে ব্যবহার করা হচ্ছে, যেটা সেই প্রথম এবং শেষতম যুদ্ধের ক্ষেত্রে প্রয়োগ করা। এবং আমরা জানি জাপানের হিরোশিমা এবং নাগাসাকি দুটি পারমাণবিক বোমা সেখানে প্রয়োগ করা হয়, যেটা আন্তর্জাতিক বিশ্বে একটি স্থায়ী ক্ষত তৈরি করে দেয়। So the UN was seen as the stronger and more inclusive successor. So that's why United Nations formation হয়েছে 1945 and now 2025। এখনো অবধি কিন্তু কোনো আর এরকম তৃতীয় বিশ্বযুদ্ধের মতো কন্ডিশন তৈরি হয়নি। সো লিগ অফ নেশন যেটা ফেলিওর হয়েছিল সেটা কিন্তু অলরেডি ইউনাইটেড নেশন সাকসেস হয়ে গেছে। চলে আসো আমরা সাকসেস হয়ে গেছে, যদিও এটা সাকসেসটা কন্টিনিউয়েশনের একটা ব্যাপার। তো এখানে দেখতে পাচ্ছ ইউনাইটেড নেশনস, যেটাকে আমরা ইউএনও বলি বা ইউএন বলি, তার এটা সিম্বল, আর এটা হচ্ছে লিগ অফ নেশনের সিম্বল। যদি দুটোর মধ্যে তুল্যমূল্য বিচার করি তো নাম্বার অফ কান্ট্রিজ এর দিক থেকে এটা অনেক একটা স্মল একটা অর্গানাইজেশন আমরা বলবো। আন্তর্জাতিক অর্গানাইজেশন দুটোই, বাট এটা স্মল অর্গানাইজেশন, স্পেশালি প্রচুর পাওয়ারফুল কান্ট্রি এর বাইরে ছিল, লাইক ইউএসএ। আর এখানে কিন্তু ইউএসএ সহ যত পাওয়ারফুল কান্ট্রি এই মুহূর্তে গোটা বিশ্বে রয়েছে, ইউএসএ, ইউকে, আমরা দেখবো রাশিয়ার কথা যদি আমরা বলি, রাশিয়া রয়েছে এখানে রয়েছে আরো পাওয়ারফুল কান্ট্রি রয়েছে, চায়না রয়েছে, পিআরসি বলি আমরা, পিপল রিপাবলিক অফ চায়না, এবং সেই সঙ্গে রয়েছে ফ্রান্স। তাহলে এইসব পাওয়ারফুল কান্ট্রিগুলো সব পার্মানেন্ট মেম্বারশিপ নিয়ে বসে আছে সিকিউরিটি কাউন্সিলের, এবং আরো গোটা বিশ্বের 100, এই 5টা প্লাস আরো হচ্ছে 188টা, টোটাল 193 নেশনস হচ্ছে এর মেম্বার। তো অবভিয়াসলি এর থেকে অনেক বড় একটা অর্গানাইজেশন এটা, যেখানে 1920 ফর্মেশন করেছিল এবং 1939 সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হওয়ার সঙ্গে সঙ্গে এর যে ফেলিওর সেটা কিন্তু প্রুভ হয়ে যায়। কিন্তু এটা ফর্মেশন করেছে 1945 এবং তখন থেকে বহাল তবিয়তে সে কিন্তু টিকে আছে এবং তার প্রচুর উইংস তৈরি করেছে। সে এক ধরনের কাজ নয়, বহুমুখী কাজের সঙ্গে সে এখন যুক্ত হয়ে গেছে। সো চলে আসবো আমরা নেক্সট পোর্শনে, কম্পারিজনের বিষয়টা আমরা কমপ্লিট করে আমরা চলে আসবো পরের স্লাইডে। এই হচ্ছে ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের এই মুহূর্তে যে উইংস গুলো রয়েছে। এই মুহূর্তে ঠিক বলবো না, ইউনাইটেড নেশন যখন 1945 এ ফর্মেশন করেছিল তখনই এর মধ্যে এই উইংস গুলো ছিল। নাম্বার 1, ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি, যেটাকে আমরা সাধারণ সভা বলি। তাহলে 1 নম্বর হচ্ছে সাধারণ সভা। এই সাধারণ সভাকে বলা হয় নাগরিকদের, বিশ্ব নাগরিকদের দরবার। রয়েছে সিকিউরিটি কাউন্সিল নাম্বার 2, খুব ইম্পর্টেন্ট অর্গানাইজেশন, আমরা নিরাপত্তা পরিষদ বলি। এরপরে যে অর্গানাইজেশনটার কথা আমাদের বলতে হবে সেটা হচ্ছে অবশ্যই ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, আমরা সংক্ষেপে ইকোসক বলি। 4 নম্বর আমরা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের কথা বলতে পারি, আন্তর্জাতিক বিচারালয়। গোটা বিশ্বের প্রচুর বলতে পারবো যে বিবাদের মীমাংসা করে দিয়েছে এই আন্তর্জাতিক বিচারালয় এখনো পর্যন্ত। এবং নাম্বার 5 হিসেবে আমরা ইউএন সেক্রেটারিয়েট বা সচিবালয়ের কথা বলতে পারি। এই সচিবালয়ের যিনি চিফ থাকেন তাকে আমরা বলি ইউএন সেক্রেটারি বা সেক্রেটারি জেনারেল। ওকে, আর এই যে ট্রাস্টিশিপ বলছি, এই ট্রাস্টিশিপ কিন্তু এই মুহূর্তে নেই, ফলে আমরা এই মুহূর্তে 5টাই বলবো। আমি উল্লেখ করেছি এখানে, এটা কিন্তু এই মুহূর্তে ইনঅ্যাক্টিভ একটা অর্গানাইজেশনে রূপান্তরিত হয়েছে। সো আমরা লিখে নেব ইনঅ্যাক্টিভ। যদি এই মুহূর্তে কতগুলো অর্গানাইজেশন বলে, বর্তমানে ইউনাইটেড নেশনস এর কতগুলো অর্গানাইজেশন বলে, তাহলে আমরা 5টাই বলবো। কিন্তু যদি বলে যে 1945 এ যখন ইউনাইটেড নেশন ফর্মেশন করেছিল তখন কটা বডি, তখন কিন্তু এটাকেও কাউন্টিং এ নিয়ে আমরা 6 নম্বর করে নেবো। ট্রাস্টিশিপটা কি একটু বলে নিই, সেটা হচ্ছে বিভিন্ন রাষ্ট্রগুলোতে একটা সময়
যুদ্ধ হতো বা একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রের উপর আক্রমণ করতো, ইউনাইটেড নেশনের কাজ ছিল তাকে থামিয়ে দেওয়া, যুদ্ধের কন্ডিশনকে স্টপ করার পরে ওই রাষ্ট্রে তো সরকার গঠন করতে হবে। সেই সরকার গঠন করার ক্ষেত্রে তখন কেয়ারটেকার গভর্নমেন্ট হিসেবে বা কেয়ারটেকার হিসেবে সেখানে ট্রাস্টিশিপ কাউন্সিল তৈরি করে দিত। ওই ট্রাস্টিশিপ কাউন্সিলে ইউনাইটেড নেশনস এর মেম্বারও থাকতো, ওই রাষ্ট্রের যারা প্রতিনিধি রয়েছেন, যারা লিডার গোছের লোকজন রয়েছেন, তাদেরকে নিয়ে একটা কাউন্সিল তৈরি করা হতো, যার আন্ডারে নতুন রাষ্ট্রটার ফরমেশন এবং তার গভর্নমেন্ট ফরমেশনটা দেখভালের দায়িত্ব ছিল। সো এটা এই মুহূর্তের প্রয়োজন নেই, কারণ অনেক রাষ্ট্র এটা নিয়ে অবজেকশন করে যেটা দেশের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করা হচ্ছে। সো দ্যাটস ওয়াই ইউনাইটেড নেশন দেখে যে তার সাফল্য হওয়ার ক্ষেত্রে বাকি 5টা হাত সুন্দর করে কাজ করছে, একটা হাত ঠিকভাবে কাজ করছে না বা এর উপর প্রশ্ন উঠছে, যেটা নিয়ে প্রশ্ন উঠছে সেই অর্গানাইজেশনটাকে ইনঅ্যাক্টিভ করে দেওয়া হয়। 90s এর পর থেকে এই অর্গানাইজেশনটার আর কোনো রকম ব্যবহার হয়নি। তো দ্যাটস ওয়াই আমরা এই মুহূর্তে 5টা অর্গানাইজেশন বলবো। নাম্বার 1 সাধারণ সভা, নাম্বার 2 নিরাপত্তা পরিষদ, নাম্বার 3 হচ্ছে ইকোসক বা অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, এবং নাম্বার 4 হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা আন্তর্জাতিক বিচারালয়, এবং নাম্বার 5 হচ্ছে ইউএন সেক্রেটারিয়েট বা ইউনাইটেড নেশনস এর সচিবালয়। তো এই হচ্ছে আমাদের 5টা উইংস। আমরা এই উইংস গুলোকেই দেখবো এবার ওয়ান বাই ওয়ান। প্রথমে আমরা জেনারেল অ্যাসেম্বলিতে ফোকাস করব। জেনারেল অ্যাসেম্বলি হচ্ছে সেই অর্গানাইজেশন যেখানে সম প্রতিনিধিত্ব এবং সম অধিকার প্রদান করা হয়েছে প্রত্যেকটি রাষ্ট্রকে। রাষ্ট্র ছোট হোক বা বড় হোক, রাষ্ট্রের পপুলেশন বেশি হোক বা কম হোক, রাষ্ট্রের ক্ষমতা বেশি থাকুক বা কম থাকুক, এখানে 193টা যে ইউনাইটেড নেশনস এর আমরা মেম্বার বলি, তারা সবাই হচ্ছে এখানকার মেম্বার। অল মেম্বার্স অফ ইউনাইটেড নেশনস আর বাই ডিফল্ট দ্য মেম্বার অফ জেনারেল অ্যাসেম্বলি অলসো। তো জেনারেল অ্যাসেম্বলিতে এই মেম্বাররা কতজন করে রিপ্রেজেন্টেটিভ সেন্ড করতে পারে? প্রত্যেকটা রাষ্ট্র ম্যাক্সিমাম 5 জন করে মেম্বার সেন্ড করতে পারে, 5 জন করে ডেলিগেট সেন্ড করতে পারে। কিন্তু যখন ভোট হবে, কারণ এখানে যাবতীয় সিদ্ধান্ত ভোটের মাধ্যমে হয়, ভোটের সময় কিন্তু প্রত্যেকে একটা করেই ভোট দেবে, মানে রাষ্ট্রপিছু একটা করে ভোট। তার মানে আমরা সেই এখন সেন্ট্রাল গভর্নমেন্টের যে একটা বক্তব্য আমরা বলি ওয়ান নেশন ওয়ান ভোট, তো সেই কথা এখানে প্রযোজ্য, যেখানে কিন্তু প্রত্যেকটা 193টা দেশ, তার মানে 193টাই একটা করে ভোট দেওয়া হচ্ছে। ওয়ান নেশন ওয়ান ভোট, তার মানে হচ্ছে প্রত্যেকটা নেশন পিছু একটা করে ভোট। তাতে মেম্বার 5 জন থাকতে পারে, মেম্বার 4 জন থাকতে পারে, 3 জন থাকতে পারে, 2 জন থাকতে পারে বা 1 জন থাকতে পারে। ভোটিং রাইট কিন্তু ইকুয়াল হবে। তাহলে এইভাবে আমরা সমপ্রতিনিধিত্বের যে কনসেপ্ট সেটা এখানে অ্যাপ্লিকেবল করলাম। নেক্সট আমরা চলে আসবো, ইট ইজ দ্য মেইন ডেলিভারেটিভ পলিসি মেকিং অ্যান্ড রিপ্রেজেন্টেটিভ অর্গান অফ দি ইউনাইটেড নেশনস। তো যেহেতু মেন অর্গানাইজেশন হিসেবে এটাকে রাখা হচ্ছে, যাবতীয় পলিসি মেকিং থেকে শুরু করে সিদ্ধান্ত গ্রহণ, এবং আমরা যে ইউএন চার্টারের কথা বলছিলাম, সেই ইউনাইটেড নেশনস এর চার্টারের যদি কোনো সংশোধন করতে হয়, তাও কিন্তু এই জেনারেল অ্যাসেম্বলি করবে। তো সেটা এখানে বলা হচ্ছে ইচ মেম্বার হ্যাজ ওয়ান ভোট রিগার্ডলেস অফ দেয়ার সাইজ এন্ড পাওয়ার। সো আমি এক্ষুনি বলছিলাম যে ইকুয়াল ভোটিং রাইট তাদেরকে দেওয়া হয়েছে, সম প্রতিনিধিত্ব এবং সম ভোটাধিকার তাদেরকে প্রদান করা হয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট একটা সাইন, যে এটা যে সবাইকে সমান মনে করে, সেটা কিন্তু এর মাধ্যমে ইন্ডিকেটেড হয়। এবং এখানে যাবতীয় যে সিদ্ধান্ত হয় সব কিন্তু ভোটের মাধ্যমে হয়। 2 রকমের ভোটিং ফলো হয়, একটা হচ্ছে সিম্পল মেজরিটি, একটা হচ্ছে স্পেশাল মেজরিটি। আমরা দেখে নেবো কি বলা হয়, সিম্পল মেজরিটি কাকে বলে বা স্পেশাল মেজরিটি বা কাকে বলে। দেখো, সিম্পল মেজরিটি বলতে সাধারণ সংখ্যাগরিষ্ঠতাকে ইন্ডিকেট করা হচ্ছে। সাধারণ সংখ্যাগরিষ্ঠতার ক্ষেত্রে টোটাল যে মেম্বার রয়েছে ইউনাইটেড নেশনস এর, সেই মেম্বারশিপের 1/2+1 এর মাধ্যমে সিদ্ধান্ত হয়। আর যদি এটা বিশেষ সংখ্যাগরিষ্ঠতা হয়, সেখানে কি ফলো করা হয়? এখানে 193 2/3 এর সাপোর্ট ফলো করা হয়। সো এইভাবে কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, তাতে বিশেষ সংখ্যাগরিষ্ঠতা এবং সাধারণ যে বিষয় যেগুলো প্রাত্যহিক প্রস্তাব কোনো হতে পারে, কোনো আলোচনা, কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চায়, সেইগুলো সব কিন্তু সাধারণ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে ভোটিং হবে। তো এইভাবে কিন্তু ইউনাইটেড নেশনস এর জেনারেল অ্যাসেম্বলি তার যাবতীয় কাজকর্ম করে। তাহলে কি এই কাজকর্ম বা কি এই ফাংশন, কি কাজ তাকে করতে হয়? দেখো, ফাংশন গুলো যদি আমরা ওয়ান বাই ওয়ান ফাইন্ড আউট করি। নাম্বার 1, ডিবেটস অ্যান্ড ডিসকাসেস গ্লোবাল ইস্যুস। যত বিতর্কিত বিষয় রয়েছে বা আন্তর্জাতিক ক্ষেত্রে যত ইস্যু রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করা, সেগুলো নিয়ে আলোচনা করে তার একটা সুরাহা বের করা, অর্থাৎ একটা সমাধান বের করা।
ইউএন এর যে বাজেট, সারা বছরের যে বাজেট, কারণ ইউনাইটেড নেশনস এর এই 193টা মেম্বারকে কিন্তু পার মান্থ পে করতে হয়, মানে ইয়ারলি তাদের কিন্তু মেম্বারশিপ রয়েছে, চাঁদা দিতে হয়। সেই চাঁদার যে বিষয় এবং সেখান থেকে বিভিন্ন কাজকর্ম রয়েছে, ডেভেলপিং ওয়ার্ক রয়েছে, তো সেই কাজকর্মগুলো করার ক্ষেত্রে যে খরচ বা সেক্রেটারি চালানোর জন্য তাদেরকে মাইনেপত্র দিতে হয়, টোটাল বাজেটিং তাকে অ্যাপ্রুভ করতে হয়। ঠিক যেমন আমাদের পার্লামেন্ট কি করে, পার্লামেন্ট ইউনিয়ন বাজেট অ্যাপ্রুভ করে, স্টেটের রাজ্য আইনসভা কি করে, স্টেটের বাজেট অ্যাপ্রুভ করে, ঠিক তেমনই ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের যাবতীয় বাজেট অ্যাপ্রুভ করে হচ্ছে জেনারেল অ্যাসেম্বলি। Elects non-permanent members of the Security Council. Security Council এর non-permanent মেম্বাররা 2 বছরের জন্য ইলেক্টেড হয়। তাহলে প্রতি 2 বছর অন্তর অন্তর চেঞ্জ হয়ে যাবে। যেমন আমরা যদি বলি এই মুহূর্তে সম্ভবত পাকিস্তান ইউনাইটেড নেশনস এর সিকিউরিটি কাউন্সিলের নন-পার্মানেন্ট মেম্বার। ওকে, তো এরকম করে প্রতি 2 বছর করে কার্যকাল নিয়ে তারা ইলেক্টেড হয় এবং সেই ইলেকশনটা কিন্তু এই জেনারেল অ্যাসেম্বলি তাদের মধ্য থেকেই করবে। আমাদের ভারতবর্ষে এখন অব্দি 8 টাইমস 8 বার জেনারেল সিকিউরিটি কাউন্সিলের পার্মানেন্ট মেম্বারশিপ পেয়েছে, 8 টাইমস। আচ্ছা, নেক্সট, ইলেক্ট নন পার্মানেন্ট মেম্বার্স অফ দ্য সিকিউরিটি কাউন্সিল, অ্যাপয়েন্ট জাজেস টু দ্য ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। তো অ্যানাদার ইম্পর্টেন্ট ম্যাটার, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের যে বিভিন্ন জাজ রয়েছেন সেই জাজদেরকে অ্যাপয়েন্ট করার দায়িত্ব রয়েছে এই জেনারেল অ্যাসেম্বলির হাতে। and recommend peaceful solution, recommends peaceful solution to disputes। কোনো রকম যদি কোনো বিবাদ হয়, কোনো ঝামেলা হয়, সেটাকে শান্তিপূর্ণভাবে কি করে সেটাকে ডিসলভ করা যাবে, শান্তিপূর্ণভাবে কি করে সেই ডিসপিউটকে আমরা মীমাংসা করতে পারবো, তার কিন্তু আইডিয়া প্রোভাইড করে দেয়। সো এই হচ্ছে জেনারেল অ্যাসেম্বলি, এবং এ কিন্তু বিশেষ বিশেষ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করার জন্য দৃষ্টি আকর্ষণী প্রস্তাব গ্রহণ করতে পারে। মানে সিকিউরিটি কাউন্সিল হয়তো কেয়ার করছে না কোনো বিষয়, কিন্তু জেনারেল অ্যাসেম্বলি কি করছে, প্রস্তাব গ্রহণ করে সিকিউরিটি কাউন্সিলকে সেই বিষয়ে আলোচনা করার জন্য উদ্যোগ নিতে বলছে। তো এরকম ভাবেও জেনারেল অ্যাসেম্বলিকে তার উদ্যোগ বা তার ভূমিকা গ্রহণ করতে আমরা দেখবো। নেক্সট আমরা চলে আসবো জেনারেল অ্যাসেম্বলির, যেগুলো বলছিলাম ওটা বাংলায় লেখা আছে এখানে। সকল সদস্য রাষ্ট্র এই পরিষদের অংশ, বাই ডিফল্ট প্রধান পরামর্শদাতা এবং নীতি নির্ধারক সংস্থা হিসেবে কাজ করে। প্রত্যেক সদস্য রাষ্ট্রের একটি করে ভোট থাকে। বৈশ্বিক ইস্যুতে বিতর্ক আলোচনার আয়োজন করা, জাতিসংঘের বাজেট অনুমোদন করা, নির্বাচন পরিচালনা করা, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য, আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতি এবং শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে সবাইকে সুপারিশ করা, শান্তিপূর্ণ সহাবস্থানের বা শান্তিপূর্ণ সমাধানের সুপারিশ করে দেওয়া তার দায়িত্বের মধ্যে পড়ে। তো এই হচ্ছে আমাদের জেনারেল অ্যাসেম্বলির গুরুত্বপূর্ণ ভূমিকা। জেনারেল অ্যাসেম্বলির ক্ষেত্রে আমরা দেখবো প্রতি বছর সেপ্টেম্বর মাসের সেপ্টেম্বর মাসের টিউসডে করে মিটিং বসে, সম্ভবত 3rd টিউসডে মিটিং বসে, এবং সেটা প্রায় 3 মাস ধরে মিটিং চলে। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ওই অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর পর্যন্ত মিটিং চলে। এই বছর যেমন সম্ভবত 8 সেপ্টেম্বর, ওকে, এই বছর প্রত্যেক বছরই সেপ্টেম্বরে, হয়তো এই বছরও সেপ্টেম্বরে, 2025 সালের সেপ্টেম্বরে হবে। আচ্ছা, নেক্সট আমরা চলে আসবো। আচ্ছা, মিটিং হওয়ার ক্ষেত্রে বলে রাখি যে মিটিং এর ক্ষেত্রে কিন্তু জেনারেল অ্যাসেম্বলি নিজেদের মধ্যে থেকে একজনকে সভাপতি হিসেবে ইলেক্ট করে 1 ইয়ারের জন্য। এই যে চেয়ারম্যান যিনি হবেন, এই চেয়ারম্যান জেনারেল অ্যাসেম্বলির যাবতীয় কাজকর্ম পরিচালনা করে। চেয়ারম্যানের কাজ হচ্ছে এই জেনারেল অ্যাসেম্বলিতে যত মিটিং হবে সেগুলোর যাবতীয় নির্ঘণ্ট তৈরি করে দেওয়া, বা সেগুলোর যাবতীয় যে কি আলোচনা হবে সেগুলো সব ঠিক করে দেওয়া, সদস্য মিটিংটাকে পুরোটাই কন্ডাক্ট করা, পরিচালনা করা, সহসভাপতিও থাকে অনেক, ওকে, তাদেরকেও ইলেক্ট করা, সেটাকেও কন্ডাক্ট করা, এই সব কিছু কিন্তু এই ইউনাইটেড নেশনস এর জেনারেল অ্যাসেম্বলি করে থাকে। নেক্সট আমরা ফোকাস করব নেক্সট যে গুরুত্বপূর্ণ অর্গানাইজেশন, তাকে হচ্ছে সিকিউরিটি কাউন্সিল। খুব ইম্পর্টেন্ট সিকিউরিটি কাউন্সিল। নিরাপত্তা পরিষদের ক্ষেত্রে আমরা দেখব যে 15 জন সদস্য রয়েছে বর্তমানে। আগে কিন্তু মাত্র 5 জন মেম্বার দিয়ে শুরু হয়েছিল, পরবর্তীকালে বাড়তে বাড়তে এখন টোটাল 15 মেম্বার্স হয়েছে। 5 জন যে পার্মানেন্ট মেম্বার এখনো রয়েছেন, ইউএসএ, ইউকে, ফ্রান্স, রাশিয়া এবং চায়না। প্রত্যেকের কিন্তু ভোট দেওয়ার পাশাপাশি ভোট না দেওয়ারও ক্ষমতা আছে। কোন সিদ্ধান্তে ভোট না দেওয়া বা না বাচক অ্যাক্টিভিটিকে আমরা ভেটো বলে উল্লেখ করি। ওকে, না বাচক অ্যাক্টিভিটিকে আমরা ভেটো বলে উল্লেখ করি। তো তার মানে পার্মানেন্ট মেম্বারদের ভেটো পাওয়ার রয়েছে, এটা হচ্ছে ইন্ডিকেট করা আছে, না বাচক অ্যাক্টিভিটি বা ভেটো পাওয়ার।
চলে আসবো 10 নন পার্মানেন্ট মেম্বার্স ইলেক্টেড ফর 2 years বাই দি জেনারেল অ্যাসেম্বলি। 10 জন নন পার্মানেন্ট মেম্বার রয়েছে যাদের কিন্তু ইলেক্টেড ফর 2 years, তারা 2 বছরের জন্য ইলেক্টেড হয়। আমি একটু আগে বলছিলাম যে ভারতবর্ষ এই নন পার্মানেন্ট মেম্বারশিপ এখনো অব্দি ভারতবর্ষ 8 বার হয়েছে, 8 টাইমস এই মেম্বারশিপ পেয়েছে। যদি এখানে নন পার্মানেন্ট মেম্বারদের সেরকম কোনো পাওয়ার নেই। প্রথমত এখানে যদি 14 জন মেম্বার সাপোর্ট করে কোন একটা সিদ্ধান্ত, আর একজন এই পার্মানেন্ট মেম্বার বলে যে না আমরা এটা শুনবো না বা আমরা এটাকে কেয়ার করছি না, তাহলে কিন্তু সেই সিদ্ধান্ত পুরোপুরি বাতিল হয়ে যাবে। তার মানে এখানে বুঝতে পারছো যে 15 জন মেম্বারের মধ্যে 5 জন যারা পার্মানেন্ট মেম্বার তারাই প্রকৃত ক্ষমতার অধিকারী, বাকি 10 জন মেম্বার হতে পারে তারা সংখ্যাগরিষ্ঠ, কিন্তু এখানে গণতান্ত্রিক পদ্ধতি ফলো করা হয় না। এখানে ওই পাওয়ারফুল যে 5টা কান্ট্রি সেই পার্মানেন্ট মেম্বারদের কিন্তু সেই ভেটো পাওয়ার দেওয়া হয়েছে, যে ভেটো পাওয়ারের থ্রু দিয়ে তারা কিন্তু কোনো সিদ্ধান্তকে বাতিল করতে পারে। এখানে আরেকটি বিষয় দিয়ে কোশ্চেন দেয়, সেটা হচ্ছে ডুয়াল ভেটো। ডুয়াল ভেটো বা দ্বৈত ভেটো কি? দ্বৈত ভেটো হচ্ছে এই যে কোন একটা সিদ্ধান্ত গৃহীত হলো তখন একবার তো ভেটো দিলই, ভোট ডান করলো না, এবং সেই সঙ্গে যখন আলটিমেটলি সিদ্ধান্ত গ্রহণ হচ্ছে সেখানেও তারা আবার ভেটো দিয়ে দিচ্ছে। এভাবে একই বিষয়ে দুবার ভেটো দেওয়ার যে অথরিটি বা দুবার ভেটো দেওয়ার যে পাওয়ার তারা ভোগ করে পার্মানেন্ট মেম্বাররা, সেটাকে আমরা ডুয়াল ভেটো বলে উল্লেখ করি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিকিউরিটি কাউন্সিল আর যদি আমরা জেনারেল অ্যাসেম্বলির তুল্যমূল্য বিচার করি তাহলে দেখবো জেনারেল অ্যাসেম্বলি যেখানে অনেক বেশি গণতান্ত্রিক পদ্ধতিতে কাজ করে, জেনারেল অ্যাসেম্বলি যেখানে অনেক বেশি সবাইকে সাম্যতা নিয়ে সবার সঙ্গে কাজ করে, সেখানে কিন্তু সিকিউরিটি কাউন্সিল টোটালি তার উল্টো। প্রথমত এখানকার মেম্বার কান্ট্রি মাত্র 15 জন, এবং সেই কান্ট্রির মধ্যে 2 বছর করে করে চেঞ্জ হয়, বাকি 10 জন, 5 জন যে মেম্বার সেটা ফিক্সড মেম্বার। এবং এই 5 জন ফিক্সড মেম্বারের মধ্যে ধরে নাও যে আমি রিসেন্টলি যদি রাশিয়া ইউক্রেনের যুদ্ধের বন্ধের যে সিদ্ধান্ত, সেখানে বারবার কিন্তু রাশিয়া যেহেতু নিজেই যুদ্ধে ইনভলভ, তাই যখনই এটা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থামানোর বিষয়ে, রাশিয়া সেখানে ভেটো প্রয়োগ করে দিয়েছে, সিদ্ধান্ত আলোচনাই হয়নি, সিদ্ধান্ত দূরে থাক। একইভাবে ইন্ডিয়া এই সিকিউরিটি কাউন্সিলের পার্মানেন্ট মেম্বারশিপের জন্য রিপিটেডলি রিকোয়েস্ট করেছে। ব্রাজিল অলসো, ব্রাজিল ইন্ডিয়া এরা হচ্ছে এই সিকিউরিটি কাউন্সিলের পার্মানেন্ট মেম্বারশিপের জন্য সব থেকে এগিয়ে আছে, এবং তাদেরকে কিন্তু বারবার চায়না দেখবে এখানে কিন্তু রিজেক্ট করে দেয় ইন্ডিয়াকে। এখানকার পার্মানেন্ট মেম্বারশিপ নেওয়ার বিষয়ে যতবার ভোট হয়েছে বারবার চায়না কিন্তু এখানে ভেটো দিয়ে দিয়েছে। তাহলে এইভাবে কিন্তু ভেটো প্রয়োগ করে 14 জনের সিদ্ধান্ত মাত্র একজন এই পার্মানেন্ট মেম্বারের সিদ্ধান্তের ভিত্তিতে তাকে বানচাল করে দিতে পারে। তো অবশ্যই এটা একটি গণতান্ত্রিক পদ্ধতিতে কোনোভাবে এখানে ভোট হয় না, এবং গণতন্ত্র এখানে স্বীকার করা হয় না, একদম অগণতান্ত্রিক পদ্ধতি, এটা নিয়ে সমালোচনা করা হয়। সিকিউরিটি কাউন্সিলের অন্যতম সমালোচনাই হচ্ছে এর ভেটো পাওয়ার এবং সেই সঙ্গে মেম্বারদের অসম অধিকার, অর্থাৎ পার্মানেন্ট মেম্বারদের অধিকার রয়েছে ভেটো দেওয়ার, নন পার্মানেন্ট মেম্বারদের নেই। পার্মানেন্ট মেম্বাররা ফিক্সড মেম্বার, এরা 2 বছরের জন্য ইলেক্টেড হয়, এবং সব থেকে বড় কথা এই যে পার্মানেন্ট মেম্বার তারা ডাবল ভেটো প্রয়োগ করে কোনো সিদ্ধান্ত শুধু গৃহীত হওয়া বানচালই করে না, সেই সিদ্ধান্ত সেটা বিষয় নিয়ে আলোচনা করার থেকেও তারা কিন্তু আটকে দিতে পারে। এভাবেই কিন্তু আমরা দেখবো যে জেনারেল অ্যাসেম্বলি বহুবার যুদ্ধ বন্ধের কোনো সিদ্ধান্ত নিয়েছে, তাকে কিন্তু যখন সিকিউরিটি কাউন্সিলে তোলা হয়েছে এটা কিন্তু সেটাকে একদম পত্রপাঠ বিদায় করে দিয়েছে। চলে আসবো প্রাইমারি রেসপন্সিবিলিটি কি কি আছে দেখে নি। ফার্স্ট অফ অল মেইনটেনেন্স অফ ইন্টারন্যাশনাল পিস, ঠিক যেমনই আমরা জানি ইউনাইটেড নেশনস এর যা দায়িত্ব, অর্থাৎ আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তাকে রক্ষা করা। এন্ড দেন হচ্ছে ক্যান ইম্পোজ স্যাংশনস, অথরাইজ ইউজ অফ ফোর্স অ্যান্ড সেন্ড পিসকিপিং মিশনস। তাহলে 3টে কাজ। প্রথমত স্যাংশন করা, যত এরকম ভাবে পিসকিপিং যে অথরিটি গুলো আছে বা পিসকিপিং যে অ্যাক্টিভিটি গুলো আছে সেগুলোকে বাস্তবায়িত করা, ইম্পোজ করা, অথরাইজ টু ইউজ ফোর্স, এবং এই ইউনাইটেড নেশনস এর যারা মেম্বার তারা কিন্তু নিজেরা ফোর্স দেয়। ইন্ডিয়া হচ্ছে লার্জেস্ট প্রোভাইডার, এই ইউনাইটেড নেশনস এর যে সোলজার রয়েছে সেই সোলজার প্রোভাইডার কান্ট্রির মধ্যে ইন্ডিয়া অন্যতম, এবং সেই তারা যে সোলজার দেবে এবং সেই ফোর্স যে পাঠাবে তার অথরিটি দেবে কে? এই সিকিউরিটি কাউন্সিল। অ্যান্ড সেন্ড পিস কিপিং মিশন, এই পিস কিপিং মিশনে কিন্তু 2 রকম পার্সন থাকে, একজন হচ্ছে যারা ডিপ্লোমেটস থাকে, ইউনাইটেড নেশনস এর যারা ফরেন ডিপ্লোমেটস, ফরেন ডেলিগেটস তারা থাকে, এবং সেই সঙ্গে থাকে যারা সোলজার্স বা যারা বলবো আমরা যে মিলিটারি পার্ট এরাও থাকে, এবং এরা গিয়ে কিন্তু 2 যুযুধান রাষ্ট্রের মধ্যে যুদ্ধকে থামিয়ে দেওয়ার মতো উদ্যোগ নিতে পারে। এছাড়াও আলোচনার মধ্য দিয়ে আর ডিসকাশন করে কোনো একটা যুদ্ধ থামানোর বিষয়ে উদ্যোগ গ্রহণ করে। সো এই হচ্ছে সিকিউরিটি কাউন্সিলের প্রধান অ্যাক্টিভিটি। চলে আসবো আমরা নেক্সট পোর্শনে। সিকিউরিটি কাউন্সিলের যে সদস্য সংখ্যার বিষয় সেটা এখানে একবার বাংলায় উল্লেখ করা হয়েছে, ঠিক যেমন আমি বলছিলাম যে P5 বা বিগ 5 বলা হয়। P5 মানে পার্মানেন্ট 5, আর বিগ 5 টাকেই সংক্ষেপে B5 বলা হয়।
B5 মানে হচ্ছে পাওয়ারফুল, যে পঞ্চ শক্তি রয়েছে, এটাকে আমরা পঞ্চশক্তিও বলি বাংলায়, পঞ্চশক্তি কান্ট্রি। সেই পঞ্চশক্তি কান্ট্রি হচ্ছে এই 5টা দেশ যারা সিকিউরিটি কাউন্সিলের পার্মানেন্ট মেম্বার। এবং আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা রক্ষা করার মতো গুরু দায়িত্ব তাদের হাতে রয়েছে। অর্থনৈতিক নিষেধাজ্ঞা, শক্তি প্রয়োগের অনুমতি, ফোর্স পাঠানোর অনুমতি এবং শান্তিরক্ষা বাহিনী পাঠাতে পারার যে অধিকার, সে সব কিন্তু সিকিউরিটি কাউন্সিলের হাতে রয়েছে। এছাড়াও সিকিউরিটি কাউন্সিলের আরেকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হচ্ছে আমাদের আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো একটি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তারা কি করবে, মেম্বারদের মধ্যে সহমত তৈরি করবে। মেম্বারদের মধ্যে সহমত তৈরি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে, কারণ প্রত্যেকটা রাষ্ট্র প্রচন্ড পাওয়ারফুল। এই পাওয়ারফুল কান্ট্রিগুলো তারা নিজেরা উদ্যোগ নিয়ে অন্যান্য রাষ্ট্রকে কিন্তু কনভিন্স করায় যাতে আন্তর্জাতিক আইনকে সবাই মেনে চলে। এই আন্তর্জাতিক আইন মেনে চলার ক্ষেত্রে আমি আগেও তোমাদের বলেছিলাম, আন্তর্জাতিক আইন যখন পড়িয়েছিলাম, যে আন্তর্জাতিক আইন মেনে চলার ক্ষেত্রে পাওয়ারফুল কান্ট্রিগুলোর বেশি সেখানে ভূমিকা আমরা দেখবো। তার কারণ তারা নিজেরাই নিজেদের স্বার্থে এটা করে থাকে। কারণ আমি বলেছিলাম যে তোমাদের এক্সাম্পল দিয়েছিলাম যে রাস্তা দিয়ে কেউ যদি একটা গাড়ি নিয়ে গাড়ি চালায় একা একা, আর কেউ হয়তো কারোর গাড়ি নেই, একজনই গাড়ি চালাচ্ছে, কিন্তু সে কি করবে, সে নিজে রুলস মেনটেন করবে, বাকিরা মেনটেন করবে, তত গাড়ি চালাতে পারবে না। তো সেজন্য তাকে কি করতে হয়, তাকে মানুষজনকে বোঝাতে হয়, দেখো রুলস আছে আমাদের, ট্রাফিক রুলস মেনটেন করে চলো, যখন সিগন্যাল রেড হবে তখন থেমে যাবে যাতে গাড়ি পাস করতে পারে। তো এগুলো যদি বাকিদের না মানাতে পারে, তারা কিন্তু তার কাছে গাড়ি থেকেও লাভ নেই, কারণ সে রাস্তায় সে চলতেই পারবে না। তো এক্স্যাক্টলি এখানেও তাই, আন্তর্জাতিক আইন রেখে দিয়েছে পাওয়ারফুল কান্ট্রিগুলো নিজেদের জন্য, এদিকে অন্য ছোট ছোট কান্ট্রিগুলো মানছে না, তাহলে তো সেই আন্তর্জাতিক আইনের কোনো ভ্যালুলেস হয়ে যাবে, তার কোনো মূল্যই নেই। তো সেই জন্য ইউনাইটেড নেশনস এর এই পাওয়ারফুল কান্ট্রি তারা কিন্তু বিশেষভাবে উদ্যোগ নেয় যাতে অন্যান্য ছোট ছোট কান্ট্রিগুলো এই ইউনাইটেড নেশনস এর যাবতীয় সিদ্ধান্তগুলোকে বাস্তবায়িত করে এবং আন্তর্জাতিক আইনগুলোকে মেনে চলে। চলে আসবো নেক্সট ওয়ান, সেক্রেটারিয়েট এন্ড সেক্রেটারি জেনারেল। আমাদের ইউনাইটেড নেশনস এর আরেকটি গুরুত্বপূর্ণ, আমরা আজকে থার্ড পার্টের যে পোর্শনটা, সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারিয়েট পোর্শন এবং সেক্রেটারি জেনারেল, সেক্রেটারিয়েট পোর্শনটাকে যে লিড করে তিনি হচ্ছেন সেক্রেটারি জেনারেল। বেসিক্যালি দেখা যাবে যে যেসব কান্ট্রিগুলো পিছিয়ে পড়া কান্ট্রি, আফ্রিকান, লাতিন আমেরিকান যে কান্ট্রি, সেই সব দেশ থেকে কিন্তু এই ইউএস সেক্রেটারি জেনারেলকে চুজ করা হয়। এবং এটাও কিন্তু ইউনাইটেড নেশনস এর যে জেনারেল অ্যাসেম্বলি তারাই ইলেক্ট করে। বলছে সেক্রেটারি ইজ দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ অর্গান, সেক্রেটারি ইজ দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ অর্গান অফ দি ইউনাইটেড নেশনস, ইমপ্লিমেন্টেশন ডিসিশন অফ ইউএন অর্গান। যত ইউনাইটেড নেশনস এর যে উইংস গুলো রয়েছে, সব উইংস গুলো যা যা সিদ্ধান্ত নেয় ওগুলোকে বাস্তবায়িত করা হচ্ছে এই সচিবালয়ের কাজ। এবং স্টাফড বাই ইন্টারন্যাশনাল সিভিল সার্ভেন্টস ফ্রম অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড সেক্রেটারি জেনারেল। তাহলে আমরা দেখবো যে সেক্রেটারি জেনারেল কি হচ্ছে, গোটা বিশ্বের যত সিভিল সার্ভেন্ট রয়েছে, ইন্টারন্যাশনাল সিভিল সার্ভেন্ট, তাদেরকে লিড করার দায়িত্ব তার। তো সেক্রেটারি জেনারেল এই জন্য অত্যন্ত একটা ইম্পর্টেন্ট পোস্ট। এই মুহূর্তে আমরা দেখবো অ্যান্তোনিও গুতেরাস, তিনি বর্তমানে আমাদের সেক্রেটারি জেনারেল রয়েছেন। অ্যান্তোনিও গুতেরাস হচ্ছেন পর্তুগালের মানুষ। আমি বলেছিলাম আগে যে ছোট ছোট কান্ট্রিগুলো থেকে সাধারণত ইলেক্টেড হন, যেমন ঘানা থেকে একটা সময় হয়েছিল। তো ইনি হচ্ছেন অ্যান্তোনিও গুতেরাস। তো ইনি বেসিক্যালি 2017 সালে প্রথম তিনি ইলেক্টেড হন। 5 বছরের কার্যকাল থাকে। তো 2017 থেকে 5 বছরের কার্যকাল শেষ হলে পুনরায় তিনি 2022 সালে আবার রিইলেক্টেড হন। এভাবে তিনি কিন্তু কন্টিনিউ করছেন। ওকে, তো অ্যান্টোনিও গুতেরাস হচ্ছেন আমাদের বর্তমান সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি জেনারেল, আমাদের ইউনাইটেড নেশনস এর সেক্রেটারি জেনারেল। সো ওটা এখানে বলা আছে যে অ্যাপয়েন্টেড বাই দি জেনারেল অ্যাসেম্বলি। আগেই বলছিলাম যে সিকিউরিটি কাউন্সিল যে রেকমেন্ডেশন করবে, সেই রেকমেন্ডেশন মোতাবেক জেনারেল অ্যাসেম্বলি অ্যাপয়েন্ট করবে। তাহলে রেকমেন্ডেশন কে করবে? সিকিউরিটি কাউন্সিল। তাহলে সিকিউরিটি কাউন্সিল সেই রকম রাষ্ট্রকেই করে যেরকম রাষ্ট্রকে তাদের মনে হয় গুরুত্বপূর্ণ। সিকিউরিটি কাউন্সিল এখানেও সিদ্ধান্ত হয়, 15 জন মেম্বার মিলে সিদ্ধান্ত নেয় এবং সিদ্ধান্ত নিয়ে সেটা জানিয়ে দেয় জেনারেল অ্যাসেম্বলিকে। জেনারেল অ্যাসেম্বলি তখন তার উদ্যোগে এই ইউএন সেক্রেটারি জেনারেলকে অ্যাপয়েন্ট করেন। এখানে দেখবো যে সার্ভস এজ 5 ইয়ার্স টার্ম। আগে বলছিলাম আমি যে এটা 5 বছরের কার্যকাল নিয়ে তিনি ইলেক্টেড হন এবং রিনিউয়েবল, অর্থাৎ তিনি পুনরায় নির্বাচিত হতে পারেন, পুনর্নির্বাচিত হওয়ার মতো একটি পোস্ট। এবং বর্তমান অ্যান্তোনিও গুতেরাস পুনর্নির্বাচিত হয়েছেন একবার। অ্যাক্ট ইজ দ্য স্পোকস, মেন যে বক্তব্য প্রদানকারী ব্যক্তি বা স্পোকস পারসন, তিনি হচ্ছেন ইউনাইটেড নেশনস এর সিকিউরিটি, আমাদের যে সেক্রেটারি জেনারেল তিনি, অর্থাৎ অ্যান্তোনিও গুতেরাস। এবং অ্যান্তোনিও গুতেরাসকে আমরা বলবো যে ইউনাইটেড নেশনস এর মুখ তিনি। ইউনাইটেড নেশনস এর যাবতীয় গুরুত্বপূর্ণ ঘোষণা সব এই সেক্রেটারি জেনারেলকে থ্রু দিয়ে কিন্তু করা হয়। বা ইউনাইটেড নেশনস এর গুরুত্বপূর্ণ কোনো পুরস্কার দেওয়া, পুরস্কার বিতরণী যে অ্যাক্টিভিটি, তাতেও এই সেক্রেটারি জেনারেলকে দায়িত্ব দেওয়া হয়। এছাড়া সেক্রেটারি জেনারেলের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা সদস্য রাষ্ট্রগুলোর স্বার্থ রক্ষা করা। কোনো বিষয়ে সিকিউরিটি কাউন্সিলকে কোনো বিষয়ে উদ্যোগ নেওয়া
নেওয়ার জন্য বা নজর দেওয়ার জন্য উদ্বুদ্ধ মানে ইনফর্ম করা যে এই বিষয়ে উদ্যোগ নেওয়া হোক বা কোনো বিষয়ে পরামর্শ দেওয়া, এই সব কিছু কিন্তু এই সেক্রেটারি জেনারেলকে করতে হয়। সো mediates in international conflicts, upholds UN values and এইগুলো হচ্ছে তার দায়িত্বের মধ্যে পড়ে। ওটাই বাংলা দেওয়া আছে এখানে যে জাতিসংঘের প্রশাসনিক শাখার প্রধান হচ্ছেন সেক্রেটারি জেনারেল, এবং সেক্রেটারি জেনারেলের যে বিভিন্ন দায়িত্বগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে জাতিসংঘের প্রধান মুখপাত্র হিসেবে কাজ করা, শান্তি উদ্যোক্তা হিসেবে কাজ করা এবং আন্তর্জাতিক বিরোধের মধ্যস্থতা হিসেবে দায়িত্ব গ্রহণ করা, অর্থাৎ মধ্যস্থতা করে দিয়ে ঝামেলাকে মেটানো। কারণ আলোচনার মধ্য দিয়ে যে ধরনের ঝামেলাগুলো মিটে যাবে সেগুলো কেন যুদ্ধ বা ওই ধরনের অ্যাক্টিভিটির মাধ্যমে মেটানো হবে। তো সেই জন্যই মহাসচিব সেই দায়িত্ব পালন করে, যেখানে রাষ্ট্রগুলোকে বোঝানো হয় যে এরকম ভাবে ঝামেলা করে কিন্তু সমস্যা মিটবে না, আমরা আলোচনা করব, আলোচনার মধ্য দিয়ে প্রত্যেকটা ঝামেলা মেটানোর চেষ্টা করব। সো অ্যান্টনিও গুতেরেসের সম্পর্কে জানলাম। নেক্সট আমরা ফোকাস করব কিছু গুরুত্বপূর্ণ অর্গানাইজেশন যেগুলো ইউনাইটেড নেশনস এর আজকে আমরা জানছিলাম। এগুলো সদর দপ্তর দিয়ে কোশ্চেন দেয়, খুব ইম্পর্টেন্ট। এগুলো এক্সামে কিন্তু খুব গুলিয়ে যায় স্টুডেন্টদের মধ্যে, কারণ শুধু তো এই কটা মুখস্থ করতে হবে না, আরো অনেক আছে। তোমরা যদি একটুখানি ক্লাস 12 এর বইটা দেখো, ক্লাস 12 এর বইয়ে কিন্তু এগুলো প্রত্যেকটা আন্তর্জাতিক সংগঠন বই যে চ্যাপ্টার রয়েছে, সম্ভবত সেকেন্ড চ্যাপ্টার, এই সেকেন্ড চ্যাপ্টারে নতুন সিলেবাসে সেকেন্ড চ্যাপ্টারে আছে এটা। তো সেই সেকেন্ড চ্যাপ্টারের মধ্যে দেখবে প্রত্যেকটা সদর দপ্তর দেওয়া আছে। সেটা রায়ান মার্টিনের বই কিনতে পারো, ছায়া প্রকাশনী বই কিনতে পারো, যে কোনো বই। না কিনলে যদি কারো থাকে দেখে নিয়ে একটু দেখে নেবে, আর আমার নোটস এর মধ্যে আমার দেওয়া থাকবে, ঠিক আছে? সো আজকে আমি কয়েকটা দিচ্ছি, সেভাবে কিন্তু পড়ে নেবে। ইউনাইটেড নেশনস এর যদি বলে যে হেডকোয়ার্টার কোথায়, সেটা হচ্ছে ইউএসএ তে নিউ ইয়র্ক। ইউনাইটেড নেশনস এর চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড, ইউনিসেফ যেটাকে আমরা বলি, যার আন্ডারে বিভিন্ন রকম শিশু সুরক্ষামূলক অ্যাক্টিভিটি গোটা বিশ্ব জুড়ে হয়ে থাকে, সেই ইউনিসেফের যে সদর দপ্তর সেটাও নিউ ইয়র্কে রয়েছে। ইউনাইটেড নেশনস এর পপুলেশন ফান্ড, আমরা দেখবো যে পপুলেশন ফান্ড হচ্ছে গুরুত্বপূর্ণ একটি ফান্ড, যেটা হচ্ছে জনসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং বিভিন্ন রাষ্ট্রে জনসংখ্যা নিয়ন্ত্রণের অ্যাক্টিভিটির পাশাপাশি কিছু কিছু রাষ্ট্র আছে যেখানে জনগণের মৃত্যুর হার অনেক বেশি, সেটাকে নিয়ন্ত্রণ করা, এই সব কিছু ইউএনএফপি এর আন্ডারে হয়। এটাও নিউ ইয়র্কে রয়েছে সদর দপ্তর। ইউনাইটেড নেশনস এর যে মহিলা সংক্রান্ত যে অর্গানাইজেশন রয়েছে, সেই ইউএন ওমেন, সেটাও কিন্তু নিউ ইয়র্কে রয়েছে, ইউএস এর নিউ ইয়র্কে। ইউনাইটেড নেশনস এর সিকিউরিটি কাউন্সিলের মিটিং, সেটাও ইউনাইটেড নেশনস এর নিউ ইয়র্কে, ইউএস এর নিউ ইয়র্কেতে সেটার সদর দপ্তর রয়েছে। এই ইউএন সিকিউরিটি কাউন্সিলের অফিস, ইউএন সেক্রেটারি জেনারেলের অফিস, আর হচ্ছে ইউএন এর হচ্ছে জেনারেল অ্যাসেম্বলির অফিস, সব একই সঙ্গে একই জায়গায় আছে, সব নিউ ইয়র্কে আছে। এন্ড দেন হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। রিসেন্টলি নিশ্চয়ই জানো তোমরা যে পাকিস্তানকে কয়েক কোটি টাকা দেওয়া হয়েছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে। তো সেই আইএমএফ ওয়াশিংটন ডিসিতে হচ্ছে সদর দপ্তর রয়েছে। ওয়ার্ল্ড ব্যাংক আরেকটি গুরুত্বপূর্ণ অর্গানাইজেশন আন্তর্জাতিক ক্ষেত্রে, ভারতবর্ষে বহুবার ওয়ার্ল্ড ব্যাংক থেকে টাকা ধার নিয়েছে, তো সেই ওয়ার্ল্ড ব্যাংকের সেটাও ওয়াশিংটন ডিসিতে আছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অর্গানাইজেশন। আমরা লাস্ট করোনা পিরিয়ডের সময় প্যান্ডেমিক কন্ডিশনে দেখেছিলাম হু কিভাবে কনস্ট্যান্টলি তার এফোর্ট দিয়ে গোটা বিশ্বের মহামারীকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল, এবং ভ্যাকসিনেশন ফর্মেশনের ক্ষেত্রেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা। এবং সেই হু এর যে সদর দপ্তর সেটা কিন্তু সুইজারল্যান্ডের জেনেভা শহরে রয়েছে। একইভাবে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন আইএলও, সেটাও জেনেভাতে রয়েছে সুইজারল্যান্ডের। আর ইন্টারন্যাশনাল কমিটি অফ দি রেড ক্রস, রেড ক্রসের যে সদর দপ্তর সেটাও জেনেভাতে রয়েছে। যদিও ইন্টারন্যাশনাল কমিটি অফ দি রেড ক্রস এটা হচ্ছে আলাদা একটা এনজিও, বাকি সবগুলো এখানে যা দেখলে সবই ইউনাইটেড নেশনস এর উইংস। কিছু আছে প্রধান উইংস, কিছু আছে সাব উইংস। এখানে আরেকটা জিনিস বলে রাখি, ইউএন সেক্রেটারিয়েটের কথা ওখানে লেখা নেই, তো সেক্রেটারিয়েটের বিষয়টা আমি এখানে বলে দিচ্ছি। সেটা হচ্ছে এটাও নিউ ইয়র্কে আছে ইউএসএ। এর আরো 3টে সাব অফিস রয়েছে। কোথায় কোথায় রয়েছে? কেনিয়া, নাইরোবি। ওকে, আমি কেনিয়া লিখলাম, পাশে নাইরোবি লিখছি, অর্থাৎ রাষ্ট্রের নাম তার পাশে শহরের নাম। কারণ এখানে নাইরোবি দিয়ে অপশন থাকতে পারে, আবার কেনিয়া দিয়েও থাকতে পারে, কেউ বলতে পারবে না কি থাকবে। তাহলে নাইরোবিতে আছে। আর কোথায় আছে? অস্ট্রেলিয়ার ভিয়েনা, অস্ট্রিয়ার ভিয়েনাতে আছে, অস্ট্রিয়ার ভিয়েনাতে আর একটা অফিস আছে। ওকে ওকে, হয়ে গেল কেনিয়া, নাইরোবি। আর রয়েছে হচ্ছে
সুইজারল্যান্ডের জেনেভাতে আছে। তাহলে এই তিনটে হচ্ছে আমাদের সেক্রেটারিয়েট, ইউএন সেক্রেটারিয়েটের প্রধান অফিস তো নিউ ইয়র্কে আছে, এছাড়া অন্যান্য আরো কিছু কান্ট্রিতে এর কিন্তু বলতে পারি শাখা দপ্তর সেটা কিন্তু এস্টাবলিশড হয়েছে। এগুলো দিয়ে কোশ্চেন দিতে পারে, সেভাবে কিন্তু ভালো করে পড়ে নিতে হবে। নেক্সট আমরা কয়েকটি প্রশ্নের উপর ফোকাস করব। ফার্স্ট প্রশ্নটা হচ্ছে ওয়্যার ইজ দ্য হেডকোয়ার্টার্স অফ হু লোকেটেড। এখন আমি ডিসকাশন করছিলাম, দেখো ওই দিয়ে প্রশ্ন হয়েছে, নিউ ইয়র্ক আছে, জেনেভা আছে, ওয়াশিংটন ডিসি এন্ড প্যারিস। সো আনসার শুড বি জেনেভা। জেনেভা সুইজারল্যান্ডের জেনেভাতে এটা রয়েছে। তাহলে এটা কিন্তু অপশন এভাবে না দিয়ে কান্ট্রি দিয়েও দিতে পারে। সো দুটোই আমরা মনে রাখবো। সো সুইজারল্যান্ড দুটোই মনে রাখবো। হুর সদর দপ্তর কোথায়? WHO সদর দপ্তর কোথায় এটা জিজ্ঞেস করলে এটা হচ্ছে জেনেভা। একইভাবে এটাও সেম আনসার হবে, ওটাই বাংলায় দেওয়া আছে, এখানে ইংরেজিতে যেটা উপরে দেওয়া আছে। আরেকটি প্রশ্ন ফোকাস করবো আমরা, ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য ইউনাইটেড নেশন অর্গানাইজেশন এস্টাবলিশড? কত সালে ইউনাইটেড নেশন অর্গানাইজেশন বা ইউএনও এস্টাবলিশড হয়েছে? সো রাইট আনসার নিশ্চয় তোমরা জানো, 24 অক্টোবর, যেটাকে আমরা ইউএন ডে হিসেবে পালন করি, 1945 এটা এস্টাবলিশড হয়েছে। জুন মাসে ইউএন চার্টারে সাইন হয়েছে 1945 আর সেই চার্টার অনুযায়ী 24 অক্টোবর ইউনাইটেড নেশন প্রতিষ্ঠিত হয়েছে। ইউনাইটেড নেশন প্রতিষ্ঠাকালে টোটাল কান্ট্রির সংখ্যা ছিল 51টি। ভারতবর্ষ এর কিন্তু প্রাতিষ্ঠানিক সদস্য হিসেবে মান্যতা পায়। সেই সময় সবে ইন্ডিয়া কিন্তু ইন্ডিপেন্ডেন্স হয়েছে। সো আজকে এই টপিকটার মধ্যে আমরা যে বিষয়গুলো দেখলাম একবার দেখে নেব যে ঠিক কোন কোন পয়েন্টগুলো একদম মনে রাখতেই হবে। যে পয়েন্টগুলো মনে রাখতেই হবে সেগুলো হচ্ছে, নাম্বার 1, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অর্থাৎ 1945-এ জাতিসংঘ গঠিত হয়, ইউনাইটেড নেশন গঠিত হয়। ভবিষ্যতে যুদ্ধ রোধের জন্য এই অর্গানাইজেশনকে তৈরি করা হয়। এটি ছিল লিগ অফ নেশনস এর উত্তরসূরি, যা প্রথম বিশ্বযুদ্ধের পরে গঠিত হয়েছিল। ওকে, লিগ অফ নেশন এটা ফিউচারিস্টিক একটি অর্গানাইজেশন, যেটা লিগ অফ নেশনের যে ফেলিউর হয়েছিল তার জায়গায় এই ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনকে ফর্মেশন করানো হয়। নেক্সট, জাতিসংঘের প্রধান উদ্দেশ্য হলো আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা রক্ষা করা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। আমরা জানি যে আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা রক্ষা করার জন্য ইউনাইটেড নেশনসের যাবতীয় অ্যাক্টিভিটি এবং এর যতগুলো উইংস আছে তার কমন যদি কোনো এজেন্ডা থাকে, সেই এজেন্ডাটা অবশ্যই এই আন্তর্জাতিক শান্তি রক্ষা করা এবং নিরাপত্তা দেওয়া। সেই সঙ্গে মানবাধিকার, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক ন্যায়, আন্তর্জাতিক সহযোগিতা, এই সব গুরুত্বপূর্ণ লক্ষ্যগুলো তাকে পূরণ করতে হয়। আমাদের অনেক সময় এরকম মনে হয় যে শুধুমাত্র যুদ্ধ থামানো, তার সঙ্গে মানবাধিকার রক্ষা করার কি দরকার, অর্থনৈতিক উন্নয়ন বা সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করার কি দরকার। দেখো, একটা রাষ্ট্রের সামগ্রিক যদি উন্নতি আমাদের দেখতে হয় বা আমাদেরকে চিহ্নিত করতে হয়, তাহলে শুধুমাত্র সেই রাষ্ট্রের সামরিক দিক থেকে কতটা স্ট্রং বা সেই রাষ্ট্রটা কতটা বেশি নিজেকে প্রোটেক্ট রাখতে পারছে সেটাই কিন্তু তার শেষ সংজ্ঞা নয়। তার সঙ্গে সঙ্গে সেই রাষ্ট্রে কতটা মানবাধিকার কতটা প্রোটেক্টেড থাকে, কতটা সেখানকার মানুষের ফ্রিডম রয়েছে, সেখানকার শিশু মৃত্যুর হার কত রয়েছে, সেখানে নারী শিক্ষার কি কন্ডিশন রয়েছে, সেখানে ওভারঅল দেশের শিক্ষার কি কন্ডিশন রয়েছে, সব কিন্তু সেখানে উল্লেখনীয়। তাহলে সেগুলোকেও এর মধ্যে জন্য কাজের মধ্যে রাখা হয়েছে। ইউনাইটেড নেশনদের কাজ শুধুমাত্র যুদ্ধ থামানো নয়, তার সঙ্গে সঙ্গে সামাজিক, অর্থনৈতিক, আর্থসামাজিক, আন্তর্জাতিক সহযোগিতা সব কিছু তার কাজের মধ্যে করে। আর কি আছে, সাধারণ পরিষদে জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র অংশগ্রহণ করে। এটি একটি পরামর্শমূলক এবং নীতি নির্ধারক অঙ্গ। আমি বলেছিলাম প্রত্যেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, বিশেষ করে ইউএন চার্টারের যে বিষয়, যেটা আমরা নেক্সট ক্লাসে পড়বো, ইউএন চার্টারের যাবতীয় যে পরিবর্তন, সংশোধন, সব কিন্তু এই জেনারেল অ্যাসেম্বলির থ্রু দিয়েই হয়। তাহলে সেটাই এখানে বলা হয়েছে যে সাধারণ পরিষদ বা জেনারেল অ্যাসেম্বলি, সাধারণ সভা বলতে পারি আমরা, সাধারণ পরিষদ থাকতে পারে, সাধারণ সভাও থাকতে পারে, বুঝে করবে। তো তার কাজই হচ্ছে সব রকমের পরামর্শমূলক অ্যাক্টিভিটি এবং নীতি নির্ধারণ সম্পর্কিত কাজ। আর কি আছে, সাধারণ পরিষদ বা এই সাধারণ সভা, এই সাধারণ সভা বাজেট অনুমোদন করে। আমাদের ঠিক ভারতবর্ষে যেমন পার্লামেন্টের লোকসভা, রাজ্যসভা, এই পার্লামেন্ট দেশের বাজেট অ্যাপ্রুভ করে, বা রাজ্যের আইনসভা সে রাজ্যের বাজেট অ্যাপ্রুভ করে, ঠিক তেমনই ইউনাইটেড নেশনস এর যাবতীয় বাজেট, সেটা অ্যাপ্রুভাল অথরিটি হচ্ছে এই জেনারেল অ্যাসেম্বলি। তাহলে আমরা এটাকে লোকসভার বা আমাদের পার্লামেন্টের সঙ্গে কম্পারেবল করতে পারি, এবং এই জন্য দেখো এই ইউনাইটেড নেশনস এর জেনারেল অ্যাসেম্বলিকে কিন্তু বিশ্বের নাগরিকের দরবার বলে উল্লেখ করা হয়েছে। নেক্সট কি আছে, 7 নম্বর পয়েন্ট, নিরাপত্তা পরিষদ জাতিসংঘের সর্বাধিক ক্ষমতাশালী অঙ্গ। একদমই তাই,
জাতিসংঘের যদি একটা কোনো অর্গানাইজেশন বলে যে অত্যন্ত পাওয়ারফুল, সেটা অবশ্যই নিরাপত্তা পরিষদ, কারণ এরাই প্রকৃত যুদ্ধ থামানোর মতো অ্যাক্টিভিটির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণকারী বডি, এবং এর মূল কাজই হচ্ছে আন্তর্জাতিক শান্তি রক্ষা করা। এবং অনেক সময় এখানে আমরা এদের সমালোচনা করতে দেখবো, কারণ এখানে 15 জন মেম্বার রয়েছে, 5 জন পার্মানেন্ট মেম্বারের কিন্তু এতটাই পাওয়ার রয়েছে যে তারা যে কোনো সিদ্ধান্তকে বানচাল করে দিতে পারে, এবং এক একজন মেম্বার 2 টাইমস করে ভেটো প্রয়োগ করতে পারে। দ্যাটস ওয়াই এটাকে বলা হয় ডুয়াল ভেটো রাইট, যেটা কিনা ইউএন চার্টারের অনুযায়ী কিন্তু এটাকে অ্যাকচুয়ালি আইনের বলবো একদম লঙ্ঘন করা, কারণ ইউনাইটেড নেশনস এর কনসেপ্টের সঙ্গে বা তার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য বা নীতির সঙ্গে কিন্তু এই সিকিউরিটি কাউন্সিলের অনেক অ্যাক্টিভিটি মিল পাই না আমরা। যেমন সম প্রতিনিধিত্ব এখানে ফলো হয়নি, সম অধিকার এখানে ফলো হয়নি, এবং বিশেষ করে পার্মানেন্ট মেম্বারদেরকে একচেটিয়া ক্ষমতা দেওয়া আর তাদের একচেটিয়া অধিকারকে সংরক্ষণ করার ব্যবস্থা করা হয়েছে। চলে আসবো নেক্সট, নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য এবং 10টি অস্থায়ী সদস্য রয়েছে। প্রশ্ন দেয় এখান থেকে যে 10টি অস্থায়ী সদস্যের কার্যকাল ক বছর করে? 2 বছর করে কার্যকাল থাকে, মনে রাখতে হবে। আর স্থায়ী সদস্য তো ফিক্সড রয়েছে, নাম তো তোমরা জানো, ইউএসএ, ইউএসএসআর, চাইনা, ফ্রান্স অ্যান্ড ইউকে। নেক্সট চলে আসবো সচিবালয়। ইউএন সচিবালয় জাতিসংঘের প্রশাসনিক দায়িত্ব পালন করে। টোটাল আমাদের যে সচিব সংক্রান্ত বা কার্যালয় সংক্রান্ত যে অ্যাক্টিভিটি, পুরোটাকে কিন্তু এই সচিবালয় দেখে। সেটা কোনো নথিকে রক্ষা করা হোক, কোনো বিষয়ে গবেষণামূলক কোনো অ্যাক্টিভিটি করার ক্ষেত্রে উদ্যোগ নেওয়া হোক, সেটা হতে পারে কোনো বিতর্ক করার জন্য কোনো ইনফরমেশন দেওয়ার প্রয়োজন, হয়তো অতীতে 1990 সালের কোনো একটা ট্রিটি হয়েছে, সেই ট্রিটিতে কি ছিল সেটাকে কিন্তু এ নথি করে রেখে দিয়েছে। এবং এ কিন্তু যে ভাষাগুলো এখানে গ্র্যান্টেড রয়েছে, সেই ভাষাগুলোর সবগুলো ভাষাতে সেটাকে ট্রান্সফার করে রেখে দেয়। এবং সব থেকে বড় কথা, যে সদস্য রাষ্ট্রদের যে মিটিং হবে, তাদের মিটিং গুলো তাদেরকে ইনফর্ম করা, তাদেরকে আহ্বান করা বা আমরা বলি আমন্ত্রণ করা, এই আমন্ত্রণ করার দায়িত্বও কিন্তু এই সেক্রেটারিয়েটকে করতে হয়। তাহলে এই সব কিছু দায়িত্ব তাকে পালন করতে হয়। এবং সর্বশেষ পয়েন্ট 10 নম্বর, মহাসচিব জাতিসংঘের মুখপাত্র এবং শান্তি উদ্যোগের প্রধানতম ব্যক্তি। তিনি সংঘাত নিরসনে মধ্যস্থতা করে থাকে। বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে ঝামেলা বাঁধলে তিনি সেখানে মধ্যস্থতাকারী হিসেবে সেখানে যান এবং আলোচনার মধ্য দিয়ে সেই দুই যুযুধান রাষ্ট্রের ঝামেলা যতটা সম্ভব মেটানোর চেষ্টা করেন। সেইভাবে আমরা আন্তর্জাতিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ পার্ট, যেটা তোমাদের কাছে খুব টাফ লাগে, চেষ্টা করলাম যতটা সম্ভব সহজে সেই বিষয়টাকে পড়িয়ে দিতে। সো আমরা নেক্সট ক্লাসে আবার আরেকটি নতুন টপিক, যেটা দিয়ে আমাদের এই গ্রুপ সি এর আন্তর্জাতিক সম্পর্কের পোর্শনটা কমপ্লিট হয়ে যাবে। সো সেটা আমরা নেক্সট ক্লাসে করবো। চলো, থ্যাংক ইউ।